সময়টা বিকেল ৩:২০। আবহাওয়াটা বেশ আরামদায়ক। সিদরার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে মেহরাব। দরজা লাগিয়ে সিদরাকে দেয়ালে চেপে ধরে। সিদরা এত সময় অভিমান থাকলে ও এখন বেচারার স্বামীর রাগ দেখে ভয়ে বুকটা ধুকধুক করছে। গলা শুকিয়ে আসছে তার। ভয়ে ভয়ে স্বামীর দিকে তাকায়। মেহরাবের রাগী দৃষ্টি দেখে মাথা নিচু করে ফেলে। মেহরাব গম্ভীর দৃষ্টিতে সিদরার পুরো মুখে চোখ বুলাল। সিদরাকে ভয় পেতে দেখে কপাল কুঁচকায়। কিছুক্ষণ আগেই তো তাকে তেজ দেখাচ্ছিল, এখন আবার ভয় পাচ্ছে কেন? কিছুক্ষণ আগে এত তেজ দেখালেন আর এখন ভয় কেন পাচ্ছেন ম্যাডাম? তেজ দেখানোর আগে মনে ছিল না। বলতে বলতে সিদরার চিবুক চেপে ধরে মুখটা তার দিকে ফেরাল। সিদরা ভয়ে অন্যদিকে ফিরে আছে। বিষয়টা মেহরাবের একদমই পছন্দ হল না। কণ্ঠ খাদে নামিয়ে বলল, পাখি আমার দিকে তাকাও। সিদরা তাকাল না। এতে মেহরাবের রাগ বাড়ল। আবার ও ক্ষুব্ধ কণ্ঠে বলল, পাখি কি বলছি তোমাকে? সিদরা ভয়ে ভয়ে তাকায় মেহরাবের দিকে। সিদরার মায়াবী চোখে চোখ পড়তেই মেহরাবের ভিতরের ক্ষোভ কিছুটা কমে আসল। এই এক জোড়া চোখে মাফিয়াটা ভীষণ দুর্বল। দিন দুনিয়া ভুলে যায় এই চোখে তাকালে। মেহরাব ধীরে ধীরে সিদরার থুতনি ছেড়ে দিল, তবে দূরে সরে না। সিদরাকে দেয়ালে চেপে ধরে শান্ত, শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আমার কল কাটার সাহস আপনাকে কে দিয়েছে? সিদরা মাথা নিচু করেই রইল। স্বামীকে ভয় লাগছে ঠিকই, তবে ভেতরের অভিমানটা এখনো কমেনি। তাই কোনো উত্তর দিল না। অবশ্য ভয়ে ও মুখ দিয়ে কথা বের করতে পারছে না। ভুলভাল প্রত্যুত্তর করলে আবার তাকে চড় না মেরে বসে। তার স্বামীর তো আবার মুখের থেকে বেশি হাত চলে। সিদরা চুপ থাকায় মেহরাব ভ্রু কুঁচকে ফেলল। কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো জবাব না পেয়ে এবার খানিকটা কড়া স্বরে বলল, আমার সঙ্গে কথা না বলার হুমকিও দিচ্ছেন? ভালোই তো সাহস বেড়েছে আপনার। হুম। সিদরা মনে মনে আল্লাহকে ডাকছে, এই স্বামী নামক আজরাইলের হাত থেকে তাকে রক্ষা করুন। বড় ভুল করেছে এই লোকের সঙ্গে পাঙ্গা দিয়ে। রাগের মাথায় বলে তো দিল, এখন এই খাটাস লোকের হাত থেকে বাঁচাবে কে? মেহরাব কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করল। কোনো সাড়া না পেয়ে তার বিরক্তি আর রাগ বেড়ে যায়। তবে স্বভাবমতো রাগটা চিৎকারে নয়, বরং নীরব ও শীতল কণ্ঠে প্রকাশ করল। মৃদু ধমকের সুরে বলল, আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে, পাখি। কথা বলো। সিদরা বুঝল এখন চুপ করে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নিজের অভিমান আর অভিযোগগুলো আপাতত এক পাশে রাখল। স্বামীর রাগটা কমুক, পরে না হয় করা যাবে। স্বামী তার আর যেমনই হোক, আনরোমান্টিক হোক, গুন্ডা হোক, বুয়ের অভিমান সে খুব যত্ন নিয়েই ভাঙ্গে। মৃদু স্বরে বলল, আপনার থেকেই শিখেছি। মেহরাব ভ্রু কুঁচকে তাকাল। বলল, মানে? সিদরা ঠোঁট কামড়ে নিচু স্বরে উত্তর দিল, আপনি তো কথায় কথায় শুধু হুমকি দেন, তাই আমিও দিয়ে ফেলেছি। মেহরাব সিদরাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। সিদরা আর এক মুহূর্ত দেরি করল না। দুহাত বাড়িয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরল। মেহরাবের সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা থাকায় বুকের খানিকটা অংশ উন্মুক্ত ছিল। সিদরা আলতো করে সেখানে ছোট্ট করে চুমু এঁকে দিল। নির্বে মাথাটা মেহরাবের মুখে রাখল। ব্যাস, মেহরাবের এতক্ষণের সব রাগ মুহূর্তেই হাওয়া হয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। মেহরাব সিদরাকে আরও কাছে টেনে নিজের বুকে আগলে রাখল। এক হাত দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে ভালোই জব্দ করা শিখে গেছেন ম্যাডাম। সিদরা স্বামীর বুকে থেকেই প্রশান্তির হাসি হাসল। সেভাবে থেকে বলল, স্বামী যদি এমন গুন্ডা, বদমেজাজি, পাষাণ হয় তবে স্ত্রীরও স্বামীকে জব্দ করা শিখে রাখতে হয়। সিদরার কথায় মেহরাবের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠে। কিছুক্ষণ দুজনেই নীরব রইল।
সিদরা মেহরাবকে ছেড়ে নীরবতা ভেঙে সিদরা বলল, দেখি ছাড়ুন তো। মেহরাব বিনা বাক্য বয়ে তাকে ছেড়ে দিল। সিদরার মাথা থেকে ওড়নাটা খানিকটা সরে গিয়েছিল। সেটা ঠিক করতে করতে সে মেহরাবকে জিজ্ঞেস করল, এখন কি আবার বের হবেন? মেহরাব শার্টের বোতাম খুলতে খুলতে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল, না। আচ্ছা বসুন, আমি আসছি। কথাটা বলে সিদরা দরজার দিকে এগিয়ে যেতেই পেছন থেকে মেহরাব তাকে ডাকল, কোথায় যাচ্ছ? একটু বসুন, আসছি। কিছুক্ষণ পর সিদরা একটি প্লেটে করে পাটিসাপটা পিঠা নিয়ে রুমে ঢুকল। মেহরাব বেডে পা ঝুলিয়ে বসে ফোনে কিছু একটা করছে। সব সময়ের মতো লোকটা উদম গায়ে। সিদরার বুঝে আসল না এই ঠান্ডা আবহাওয়াতে ও লোকটার গরম লাগছে। সিদরা মেহরাবের দিকে এগোতে এগোতে প্রশ্ন করল, এই ঠান্ডা আবহাওয়াতে ও আপনার গরম লাগে? সব সময় এমন খালি গায়ে থাকেন কেন? সিদরার কণ্ঠ শুনে মেহরাব ফোন থেকে দৃষ্টি সরিয়ে সিদরার উপর ফেলে। সিদরা মেহরাবের পাশে বসে। মেহরাব সিদরার হাতের পিঠা দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এগুলো কি? সিদরা প্লেট থেকে গরম গরম পিঠা হাতে নিতে নিতে বলল, পিঠা। সিদরা পিঠা মেহরাবের মুখের সামনে ধরে বলল, হা করুন। মেহরাব আবার বুয়ের হাতের খাবার না করে পিঠায় এক কামড় বসাল। সিদরা নিজে ও এক কামড় দিল। তবে গরম থাকায় সিদরা মুখ থেকে বের করে হাতে নিয়ে নেয়। মেহরাব সিদরার হাত টেনে তা নিজের মুখে পুড়ে নিল। সিদরা স্বামীর কাজে মুখ কুঁচকায়। মেহরাবের আগে ও এমনটা করেছিল। তখন সিদরা জিজ্ঞেস করেছিল, আমার মুখের খাবার খেতে আপনার ঘৃণ লাগল না? প্রত্যুত্তরে মেহরাব বলেছিল, আজ তো তোমাকেই তো খাই, তোমার মুখের খাবার খেতে ঘৃণ লাগবে কেন? এইবার আর কিছুই বলল না সে। মেহরাব মুখের খাবার শেষ করে জিজ্ঞেস করল, বাচ্চারা কোথায়? সিদরা আবার ও মেহরাবের মুখের কাছে ধরে বলল, আপনার বন্ধু আর ভাইয়া ওদের দুজনকে নিয়ে বাইরে গেছে। সিদরার কথা শেষ করতে না করতে দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ভেসে এলো সাদ্দামের কণ্ঠ, সিদু আসুক। সিদরা সাদ্দামকে আসতে বলল। সাদ্দামের কোলে তখন মাহা আর সিজান। দুজনকে মেহরাবের কাছে রেখে সে আবার বাইরে চলে গেল। ভাইবোন দুটো আজ অনেকটা সময় বাইরে ঘুরে বেরিয়েছে। তাই দুজনের মুখেই ক্লান্তির সঙ্গে ঝুলে আছে এক মিষ্টি হাসি। সিদরা পাটিসাপটার ভেতরের নরম পুরটুকু আঙুলে নিয়ে সিজানের মুখে দিল। সিজান জিভ দিয়ে ঠেলে অর্ধেক খেয়ে আর বাকি অর্ধেক বাইরে পড়ে যায়। মাহার মুখের সামনে ধরতেই সে মাথা নেড়ে স্পষ্ট না করে দিল, আপাতত খাওয়ার ইচ্ছে নেই তার। তার মনোযোগ তো বিছানায় পড়ে থাকা বাবার মোবাইলের দিকে। তবে সিজানের বেশ মজা লাগল। ছোট্ট মুখে পুরটুকু গিলে মায়ের দিকে উজ্জ্বল চোখে তাকায়। আবারও খেতে চেয়ে নিজের ভাষায় আধো আধো স্বরে আওড়াল, আ আ আ। সিদরা স্মিথ হেসে আবারও আঙুলে করে একটু পুর তুলে সিজানের মুখে দিল। এবারও আগের মতো অর্ধেক বাইরে ফেলে দিয়ে বাকি অর্ধেক মজা করে খেল। মজা পেয়ে এবার ও প্রাণবন্ত চমৎকার এক হাসি মাকে উপহার দিল। ছেলের সেই হাসি দেখে মেহরাবের ঠোঁটে হাসি ফুটে উঠে। নিজের সন্তান দুটোর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তার ছোট্ট অংশটা দুটো এতটা মায়াবী কেন? গোলগাল মুখ, নিষ্পাপ চোখ আর সেই কি হাসি! তাকে দুর্বল করতে এই দুটো হাসিই যথেষ্ট। সিদরা মুচকি হেসে ছেলের দিকে ঝুঁকে আদুরে গলায় জিজ্ঞেস করল, আব্বু, মুজা মুজা? সিজান নাজুক হাসল। নড়তে যেয়ে পিছন দিকে হেলে বেডে শুইয়ে পড়ে যায়। ছেলে পড়ে যাওয়ায় সিদরা খিলখিল করে হেসে উঠল। মায়ের হাসিতে সিজান যেন লজ্জা পেল। দাঁতহীন মুখে নিজে ও আলতো হাসল। অন্যদিকে মাহা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠার চেষ্টা করল। ছোট্ট ছোট্ট হাতে মায়ের ওড়না টেনে নিজেকে কোলে নেওয়ার আহ্বান জানাল। সিদরা মেয়েকে সযত্নে কোলে তুলে নেয়। মাহা ন্যাকা কান্না শুরু করে মায়ের বুকের জামা টেনে নিয়ে চাহিদা জানিয়ে দেয়, তার খিদে পেয়েছে।
সিদরা মেয়ের ন্যাকা কান্না দেখে জামার চেইন খুলতে খুলতে বলল, এত ন্যাকামি যে কার থেকে শিখলি রে, মা? সিজান শুয়ে থেকেই মায়ের দিকে তাকিয়ে হা করে আবারও পুর খেতে আওড়াল। আ আ মেহরাব ছেলেকে কোলে নিয়ে নিজের উরুর উপর বসায়। সিদরার মতো হাতের আঙুলে সামান্য পুর নিয়ে ছেলের মুখে দেয়। সিজান নিজের ছোট্ট হাতে বাবার হাত আঁকড়ে ধরে বাবার আঙুল চুষতে লাগল। মেহরাব নির্বে ছেলের ইচ্ছায় সায় জানায়। সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিট। শীতের আমেজে মোড়া সিলেট শহর। নিশাতের বিয়ের টুকটাক কেনাকাটা করতে বাড়ির ছোটরা এসেছে শহরের এক শপিং মলে। ঠান্ডা বাতাসের কারণে সবার গায়েই মোটা শীতের কাপড়। তবে দুজন ব্যতিক্রম। তাদের শরীরে শীতের কোনো পোশাক নেই। দূর থেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজনকে দেখে সিদরার মনে হল দুটো জিরাফ দাঁড়িয়ে আছে। লম্বায় প্রায় সমান, আবার শীতকে পাত্তা না, দুজনের গায়ে গরম পোশাক নেই। এই দুই জিরাফ আর কেউ না, বরং মেহরাব আর দিলদার। শপিংয়ে সবাই এলেও আলিশ বা আসেনি। আসবেই বা কিভাবে? নিজের প্রিয় মানুষটার বিয়ের কেনাকাটায় উপস্থিত থাকার মতো শক্তি যে তার ছিল না। তাই সবার সঙ্গে বের হওয়ার বদলে পেট ব্যথার অজুহাত দেখিয়ে বাড়িতেই থেকে গেল। কেউ তেমন কিছু বুঝল না। দুপুর থেকেই মেয়েটা চুপচাপ হয়ে বসেছিল। এদিকে নওশাদ নিশাতের পিছু পিছু ঘুরছে। নিশাতের হিজাবের এক কোণা নিজের হাতের এক আঙুলের পেঁচানো। বেচারা নিশাত তো এতে বেশ বিরক্ত হচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে। লজ্জা আর অস্বস্তিতে কিছু বলতেও পারছে না। শাড়ির দোকানে পাশাপাশি দুটি চেয়ারে বসে আছে নৌশাদ আর নিশাত। দোকানদার একের পর এক বিয়ের শাড়ি বের করে দেখাচ্ছে। নিশাত মনোযোগ দিয়ে শাড়িগুলো দেখছে। তার অপর পাশে বসে মীরা। দুজন শাড়ির রং আর কারুকাজ নিয়ে নানা গবেষণা করছে। এদিকে নওশাদের শাড়ির প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে এক দৃষ্টিতে নিশাতের মুখের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ সেই দৃষ্টি সহ্য করার পর নিশাত আর না পেরে প্রথমবারের মতো নওশাদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি এখনো আমার জন্য পরপুরুষ। প্লিজ এভাবে তাকিয়ে থাকবেন না। নওশাদ এক সেকেন্ডও দেরি করল না। ঝটপট উত্তরে বলল, তাহলে চলুন এখনই বিয়েটা করে ফেলি। তারপর শুধু তাকানো না, আপনাকে জড়িয়ে ধরারও অধিকার পেয়ে যাব। নওশাদের কথায় নিশাত কিছুক্ষণের জন্য থমকায়। কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না। বিস্মিত চোখে কিছুক্ষণ হবু স্বামীর দিকেই তাকিয়ে রইল। সুযোগটা মোটেও হাতছাড়া করল না নওশাদ। দুষ্টু হেসে বলল, কি হল? একজন পরপুরুষের দিকে এভাবে তাকিয়ে আছেন? কোনো পরনারী আমার দিকে তাকালে আমার লাগে তো। কথাটা শুনে নিশাত তড়িঘড়ি করে চোখ নামিয়ে সামনে তাকাল। নওশাদের কথার ভঙ্গি দেখে তার হাসি আসল। নিকাবের আড়ালে হাসল। ওপাশে বসে মীরা একটি শাড়ির পাড় উল্টেপাল্টে দেখতে দেখতে নিশাতের উদ্দেশ্যে দুষ্টু হেসে বলল, শুনছ, নিশাত ও পরনারীর সঙ্গে ফ্লার্ট করতে তার আবার একটু লজ্জা লাগে না? কথাটা শুনেই নওশাদের মুখ কুঁচকে গেল। হবু স্ত্রীর সামনে ছোট বোনের এমন কথায় সে প্রতিবাদের সুরে বলে উঠল, হপ, বেয়াদব একটা! বড় ভাইয়ের নামে মিথ্যা লোটাচ্ছিস। তোর পাপ হবে, পাপ। তোকে নিজ হাতে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসুক, ফাজিল মাইয়া। মীরা ভাইয়ের সঙ্গে তর্কে জড়াল না। ঠোঁট চেপে হাসতে হাসতে আবার শাড়ি দেখতে লাগল। নওশাদ এবার পুরো মনোযোগ নিশাতের দিকে দিল। মেয়েটা শান্ত ভঙ্গিতে চুপচাপ বসে শাড়ি দেখছে। কণ্ঠে মাধুর্য টেনে বলল, এই পাপীর কথায় একদম বিশ্বাস করো না। তোমার হবু হাজবেন্ড আগাগোড়া একেবারে খাঁটি ভার্জিন। আমি তো মেয়েদের দিকে লজ্জায় তাকাতেই পারি না, ফ্লার্ট করা তো অনেক দূরের কথা। এই পাপীর কথা বিশ্বাস করনি তো? নিশাত মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মীরা ইতোমধ্যেই নওশাদের দুষ্টু স্বভাব সম্পর্কে অনেক কিছুই তাকে বলেছে। তাই নওশাদের নাটকীয় কথা শুনে মনে মনে ভানল, লোকটা অভিনয়ও বেশ ভালোই পারে। তবে মুখে কিছু প্রকাশ করল না। শান্ত স্বরেই বলল,
না করিনি, যদি আপনি ওই ভাইয়ার পাশে গিয়ে দাঁড়ান। কথা বলতে বলতেই সে দিলদারের দিকে ইশারা করল। নৌশাদ এক মুহূর্ত দেরি করল না। গোমরা মুখে চুপচাপ উঠে গিয়ে দিলদারের পাশে দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে মাহা আর সিজানকে কোলে নিয়ে মেহরাব আর সিদরা ঢুকল বেবি কর্নারে। বাচ্চা দুটোর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আর টুকটাক পোশাক কেনার জন্য সিদরা মেহরাবকে এখানে নিয়ে এসেছে। সিজান বাবার কোলে বাবার কাঁধ জড়িয়ে চারপাশের রঙিন জিনিস দেখছে। মাহা মায়ের কোলে খুশিতে নাচছে। বাইরে ঘোরাঘুরি করলে মেয়েটার চঞ্চলতা বেড়ে যায়। সিদরা মাহাকে কোলে নিয়ে বেবি কেয়ার কর্নারের দিকে এগিয়ে গেল। একে একে ওয়াইপস, বেবি শ্যাম্পু, লোশন, ডায়াপার সহ প্রয়োজনীয় জিনিসগুলো বেছে বেছে নিল। মেহরাব সবগুলো ব্যাগ সঙ্গে আসা এক গার্ডের হাতে দেয়। এরপর তারা বাচ্চাদের পোশাকের সেকশনে যায়। মাহাকে কোলে নিয়ে সিদরা মেয়ের জন্য ছোট ছোট ফ্রক দেখতে লাগল। তবে সামনে ঝুলে থাকা রঙিন চকচকে ফ্রকগুলো মাহার নজর কাড়ল। গোল গোল চোখে সেদিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে সেগুলো ধরার চেষ্টা করতে লাগল। কিন্তু সিদরা মেয়েকে শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরল। তা না হলে এই চঞ্চল মেয়েটা কখন যে সব জামা টেনে নিচে ফেলে দেয় তার কোনো ঠিক নেই। মাহার চকচকে ফ্রকগুলোর প্রতি আগ্রহটা মেহরাবের চোখ এড়াল না। সে আলতো করে সিজানকে সিদ্রার কোলে দিয়ে মাহাকে নিজের কোলে তুলে নিল। মেয়েকে রঙিন ফ্রকগুলোর সামনে ধরে স্নেহভরা কণ্ঠে বলল, আমার আম্মুটা যেটাতে হাত দেবে সেটাই আমার আম্মুর হবে। হাতের নাগালে এতগুলো চকচকে ফ্রক পেয়ে মাহার আনন্দ যেন আর ধরছে না। উত্তেজনায় ছোট্ট ছোট্ট হাত পা ছুঁড়তে ছুঁড়তে একবার বাবার বুকে, আবার গালে আলতো করে কয়েকটা চাপড় বসিয়ে দিল। মেয়ের উচ্ছ্বাস দেখে মেহরাব স্মিত হাসল। তার রাজকন্যা খুশি তো সেও খুশি। সিদরা অবাক না হয়ে পারল না। এইটুকু মেয়েকে কিনা জামা পছন্দ করতে বলছে। চকচকে জিনিস দেখে ও মেয়ে হাত বাড়াবেই। তাই বলে কি সব কিনবে? স্বামীকে বাধা দিয়ে বলল, কি করছেন আপনি? চকচকে জিনিস দেখলে তো মেয়ে হাত বাড়াবেই। বুয়ের কথায় মেহরাবের কপাল খানিকটা কুঁচকে গেল। তবে কিছু না বলে মাহাকে নিয়ে সোজা হয়ে দাঁড়াল। সিদরা সিজানকে তার কোলে তুলে দিতে দিতে বলল, নিন এবার ছেলেকেও কোলে নিন। এত বড় শরীর, অনায়াসেই তো দুটো বাচ্চাকে একসঙ্গে সামলাতে পারবেন। মেহরাব নির্বিকার মুখে সিজানকেও কোলে নিল। এরপর সিদরা নিজের পছন্দমতো মাহা আর সিজানের জন্য নিজের পছন্দমতো পোশাক বেছে দেখে কিনতে লাগল। সিদরার অজান্তেই মাহা কিংবা সিজান যে জিনিসটার দিকেই হাত বাড়াচ্ছে, মেহরাব নিঃশব্দে সঙ্গে থাকা গার্ডকে ইশারা করে সেটাও নিয়ে নিচ্ছে। সিদরা এসবের কিছুই টের পেল না। চলবে ইসকিজান। পর্ব 25। লেখনী নুসাইবানুর।